শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনায় সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা নানা চোখে, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক বাঙালি সম্মেলন এবং কুম্ভ থেকে মাঘী পূর্ণিমার শাহী স্নান কথা। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা গত রবিবার শেষ হল। বাঙালি সারস্বত সাধনার এই উৎসবের জন্য বছরভর অপেক্ষা করে থাকেন শুধু কলকাতা নয়, রাজ্যের একটি বড় অংশের মানুষ। ছোট বড় মিলিয়ে এবার স্টলের সংখ্যা ছিল ১,০০০। এবারে থিম কান্ট্রি জার্মানি। শতবর্ষে স্মরণ করা হয় সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, নারায়ণ সান্যাল, তপন সিংহ ও অরুন্ধতী দেবীকে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে এবছর জীবনকৃতি সম্মান জানানো হয় সাহিত্যিক আবুল বাসারকে এবং পরিচালক, অভিনেতা ও সঙ্গীতশিল্পী অঞ্জন দত্তকে দেওয়া হয় সমরেশ মজুমদার স্মৃতি পুরস্কার। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার ৩ সদস্য, কলকাতা ও বিধাননগর পুরসভার ২ মহানাগরিক, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশু শেখর দে সহ বহু বিশিষ্ট লেখক। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু কলকাতা বইমেলাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বইমেলা বলে উল্লেখ করেন। আমি মনে করি যে জার্মানের যেটা আমাদের দিয়েছে, অনেকেই বলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কোনটা, কেউ আইনস্টাইনের আবিষ্কারের কথা বলেন, কেউ নিউটনের আবিষ্কারের কথা বলেন, কিন্তু আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে জার্মানির গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কার। এই ৪র্থ শতাব্দীতে যে মুহূর্তে ছাপাখানা আবিষ্কার হলো, সে মুহূর্তে আর হাতে লেখা পুঁথি যে মুহূর্তে থাকলো না, একটা বই অজস্র সংস্করণ হয়ে বেরিয়ে পড়লো এবং মানুষের চিন্তার জগতে এক নিঃশব্দ এবং সশব্দ বিপ্লব ঘটে গেল। সেই বিপ্লবের একটা স্মারক আমরা কলকাতা বইমেলায় আজকে দেখতে পাই। ভারতবর্ষে তো বটেই, এশিয়াতে বটেই, পৃথিবীর শ্রেষ্ঠ বইমেলাগুলোর মধ্যে যদি কোনো বইমেলা থাকে তা হচ্ছে কলকাতা বইমেলা। এবারের মেলায় মুক্ত মঞ্চ না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। প্রাবন্ধিক বিমল দেব আমাদের প্রতিনিধিকে বলেন, মানুষের মত প্রকাশের অধিকার খর্ব করা হয়েছে এবারের মেলায়। এবারে মেলা একটু মন খারাপ হলো, মুক্ত মঞ্চটা বন্ধ করে দিয়েছে সরকার, কোনো সমস্যা তারা মনে করছে সেই জন্য। কিন্তু আমরা কিছু মিস করছি। মুক্ত মঞ্চ থাকলে অনেকে বলতে পারে, আমি প্রতি বছরও কিছু না কিছু বলি, এবার আর বলার সে সুযোগও নেই, কারোই নেই, শিল্পীর জায়গা নেই, মর্মার্থ নেই। সেটা আমাদের কাছে খুব বেদনাদায়ক এবং ভীষণভাবে খারাপ লাগছে আমাদের, যে কেন মুক্ত মঞ্চটা বন্ধ করে দেওয়া হলো। বিতর্ক তো থাকবে, সারা পৃথিবীতে সব বিষয় নিয়ে বিতর্ক হয়, কোনো কথাই শেষ কথা নয়। বন্ধ করে এটা আমার কাছে অন্যায় মনে হয়েছে এবং কোনো স্টলকে নিষিদ্ধও করে দেওয়া হয়েছে, এটা আমার ভালো লাগেনি। কী কারণ আমরা জানি না, বুঝতে পারি না। আর বাঙালির একটা পার্বণ, একটা উৎসব, শুধু না সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে বইমেলা যুক্ত। আমি জোর দিয়ে বলছি, ভারতবর্ষে কোথাও এরকম বইমেলা হয় না, হবেও না মনে হয়। সহমত পোষণ করলেন লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে আসা অন্য সম্পাদকরাও। আমার নাম সুতপা করগোস্বামী, আমার পত্রিকা দোয়াস। এবারের বইমেলায় মুক্তমঞ্চ নেই, যারা চিত্রশিল্পী বসে আঁকেন তাদেরকে স্টল দেওয়া হয়নি, মানবাধিকার একটা সংগঠনকে স্টল দেওয়া হয়নি, মানে যত গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করা হচ্ছে। আমাদের আরও ভয় যে আস্তে আস্তে কখন বলবে আমাদের লিটল ম্যাগাজিন স্টলকেও আরও ছোটো করতে হবে। লিটল ম্যাগাজিন স্টলে তো আসলে প্রথম থেকেই বেশ লোকজন থাকে, আর এবার সেই তুলনায় যথেষ্ট কম। এই কারণ হিসেবে এটাই বলবো যে বিভিন্ন যে বিধিনিষেধগুলো আরোপ করছে গিল্ড, তাতে তো অবশ্যই বইমেলাতে গণতান্ত্রিক পরিসর কমছে এবং সেটা একটা ভয়ের বিষয়। বিশ্বনাথ ভট্টাচার্য, সম্পাদক, সাহিত্যের ইয়ারবুক। এবারের বইমেলা এমনি লোকজন দেখলে ভিড়ভাড়টা ঠিকই আছে, চতুর্দিকে লোক, খাবারের দোকানে ভিড়, কিন্তু আমাদের যে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে সেইভাবে আমরা পাঠক সহায়তা পাইনি। আগে কি হতো, বই দেখে দেখে বই প্রায় পুরনো হয়ে যেত, যার জন্য আমরা দেখার জন্য একটা সেট আলাদা রেখে দিতাম। এটা ট্রেন্ড তো কমেই ছিল। এবারে
আরও বেশি কমে গেল। 48তম আন্তর্জাতিক বইমেলার 12 দিনে বই বিক্রি হয়েছে 25 কোটি টাকার। মানুষ এসেছেন 27 লক্ষ। কথা জানিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন গিল্ড সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়। প্রত্যেকটি প্রকাশক তারা সবাই মিলে টোটাল সেল হয়েছে 25 কোটি টাকার বই এবং লোক এসছেন 27 লক্ষ মানুষ। দিস ইজ আ ভেরি বিগ অ্যামাউন্ট, 25 crores of Indian rupees and 2.7 million people visited book fair this year. Thank you very much. The book fair comes to a close. বইয়ের প্রতি তাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। আশা করি সামনের বছর আবার আপনাদের সহযোগিতা আমরা পাব। আসুন ঘণ্টার ধ্বনির সঙ্গে সঙ্গে সমাপ্তির মুহূর্তটিকে উচ্ছ্বসিত সমবেত করতালি দিয়ে স্মরণীয় করে রাখি। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত 4র্থ আন্তর্জাতিক বাঙালি সম্মেলন অনুষ্ঠিত হল 7 থেকে 9 ফেব্রুয়ারি বিধাননগরে। উদ্বোধনী অনুষ্ঠানে সমরেশ বসু স্মারক বক্তৃতা দেন অধ্যাপক পবিত্র সরকার। আন্তর্জাতিক পটভূমিকায় নারী এই শীর্ষক আলোচনায় অংশ নেন আইএএস ও রাষ্ট্রসংঘের উপদেষ্টা ড নন্দিতা চ্যাটার্জি, মার্কিন প্রতিনিধি ড মধু ছন্দাকর, বিচারপতি চামেলি মজুমদার প্রমুখ। অন্যতম সংগঠক কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড অশোক রঞ্জন ঠাকুর আমাদের বলেন, 120টি দেশের বাঙালি বাংলা ভাষাভাষী ও বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে চান এরকম মানুষজনের এই সংগঠন অন্তর্জালের মাধ্যমে আন্তর্জাতিকভাবে কাজ করে। এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিকে শিক্ষা, স্বাস্থ্য, সমাজবিদ্যা এবং সংস্কৃতি এগুলোর ওপরে বিভিন্ন আলোচনা প্রকোষ্ঠে প্রতিদিন আলোচনা হয়েছে। বাংলা ভাষায় পরিভাষা সংক্রান্ত একটা বিশেষ কাজ অধ্যাপক সুকান্ত চৌধুরীর নেতৃত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়েছে এবং সেইটার গঠন প্রকৃতি ভাষা দিক থেকে একটা অসাধারণ মাত্রা যোগ করেছে। আশা করছেন 2028-এর মধ্যে এর একটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে এটা পুরোটাই আত্মপ্রকাশ করবে। মনে রাখতে হবে এই আলোচনাগুলোর একটা বড় দিক হচ্ছে যে এখানে অনেক মতের আদান প্রদান করা হচ্ছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এই বিভাগের সঞ্চালক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড পার্থ ঘোষ বলেন, আমাদের দেশে বিজ্ঞানের উন্নতি যথেষ্টই হয়েছে, পাশাপাশি বিজ্ঞান নয় এমন বিষয় নিয়েও অপপ্রচার রয়েছে, সে বিষয়ে সকলকে সচেতন করা দরকার। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে বিভিন্ন সমস্যা সেইগুলো নিয়ে আলোচনা হলো এবং শেষে এই প্রশ্নটা এলো যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাপারে কি করতে পারে সে নিয়ে আরও ভাবনা চিন্তা আমাদের করতে হবে। এমন অনেক প্রতিষ্ঠান আছে যেরকম বিআইটিএম, এনসিএসএম, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, এদের আমরা কিভাবে সাহায্য করতে পারি এটা নিয়ে আমাদের একটু বোধহয় চিন্তা করার প্রয়োজন। আসলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বহুকাল থেকেই চলছে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রবীন্দ্রনাথ নিজে করেছেন, সত্যেন্দ্রনাথ বসু, কিন্তু কোথায় যেন আমার মনে হচ্ছে যে ইংরেজিতে যেরকম একটা বিজ্ঞানের সাহিত্য তৈরি হয়েছে, আমাদের দেশে সেই বাংলায় সেই বৈজ্ঞানিক সাহিত্যটা এখনো হয়নি। আমার মনে হচ্ছে এইটা কিভাবে করা যেতে পারে সেটা একটু চিন্তার বিষয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাসমারোহে চলছে মহাকুম্ভ মেলা। 144 বছর পর এই মহাকুম্ভ শুরু হয়েছে 13ই জানুয়ারি, চলবে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন পর্যন্ত। এই কুম্ভ মেলাকে ঘিরে সরগরম সে রাজ্যের রাজধানী। মেলা শুরুর আগে থেকেই চলেছে সব রকমের প্রচার। আকাশবাণীর পক্ষ থেকেও সমানতালে হচ্ছে খবর সম্প্রচারের কাজ। কুম্ভ থেকে মাঘী পূর্ণিমার শাহী স্নানের শব্দচিত্র সরাসরি খবরের আয়নার জন্য পাঠিয়েছেন ধৃতি সেন শর্মা। সব দেখে শুনে হঠাৎ মনে হলো একবার দেখেই আসা যাক না এই বিশাল কর্মযজ্ঞ। কিন্তু যাব বললেই তো আর যাওয়া যায় না। বাকি ব্যবস্থা না করে কুম্ভের এই বিশাল ভিড়ভাট্টা থাকার জায়গা মিলবে কোথায়? আশ্চর্যজনকভাবে সেই ব্যবস্থাও হয়ে গেল।
বন্ধু বান্ধব যারা ইতিমধ্যেই গেছেন কুম্ভে তাদের জিজ্ঞাসা করলাম। সকলেই খুব উৎসাহিত করলেন যাওয়ার জন্য। তাদের কাছ থেকে মিলল অনেক তথ্য এবং সাহায্য। তবে ইউপি ট্যুরিজমের হোটেলগুলিতে ঠাঁই নেই। শেষে মুশকিল আসান হলো এক বন্ধুর দেওয়া হোমস্টের সঙ্গে যোগাযোগ করে। সেখানে মিলল আশ্বাস, চলে আসুন, কোনো অসুবিধে হবে না, এমনকি স্টেশন থেকে পিক আপের ব্যবস্থাও করা হবে বলা হলো। এরই মধ্যে ঘটে গেল মৌনী অমাবস্যার স্নানকে ঘিরে বিপর্যয়। ব্যাস, আত্মীয় বন্ধু সকলে মিলে আমাদের যাওয়া বন্ধ করার জন্য অনুরোধ উপরোধ শুরু করে দিলেন। যাই হোক, এরই মধ্যে আরেক বন্ধু তখন কুম্ভে। ওর কাছে জানলাম চিন্তার কিচ্ছু নেই, সব ঠিকঠাক আছে। মৌনী অমাবস্যায় বিপর্যয়ের পর প্রশাসন আরও বেশি তৎপর। অবশেষে এসে গেল আমাদের যাওয়ার দিন। সবাইকে বুঝিয়ে শুনিয়ে রওনা দিলাম। হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে চড়ে নামব প্রয়াগরাজে মাঝরাতে। অন্যদিকে কানপুর থেকে এক আত্মীয় আসবেন গাড়ি নিয়ে। সেই গাড়ি নিয়েই আমরা স্নান সেরে ফিরব কানপুরে, সেখান থেকে কলকাতা ফেরত। এদিকে রাজধানীতে তিল ধারণের জায়গা নেই। ওয়েটিং লিস্ট তো বটেই, টিকিট ছাড়াই প্রচুর লোক করিডোর ও দরজার সামনে বসে আছেন গন্তব্যে যেতে। এরই মধ্যে ট্রেনে এক সহযাত্রীর কাছ থেকে খবর পেলাম তার এক আত্মীয় নাকি গাড়িতে ভোর 6টায় কানপুর থেকে রওনা দিয়েও রাত পর্যন্ত কুম্ভে পৌঁছতে পারেননি। সেই শুনে আবার টেনশন, তাহলে কি পিছিয়ে আসবো? কুম্ভ ক্যান্সেল করে ট্রেনেই সোজা চলে যাব কানপুরে? অবশেষে অনেক ভেবেচিন্তে মনস্থ করলাম প্রয়াগেই নামব, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। ট্রেন লেট করে প্রয়াগরাজে নামলাম রাত প্রায় 3:30। চারিদিকে তখন লোকে লোকারণ্য। সেই ভিড় ঠেলতে ঠেলতে কোনো রকমে পৌঁছলাম স্টেশনের বাইরে। সেখানেও ঠিক ঠিক করছে লোক। কাতারে কাতারে মানুষ, বাচ্চা বুড়ো মালপত্র নিয়েই হেঁটে চলেছে মেলা প্রাঙ্গণের দিকে, পুণ্য স্নান করে মোক্ষ লাভের আশায়। বেশ কিছুটা হেঁটে এসে আমরা চড়তে পারলাম বাইরে অপেক্ষমান হোমস্টের অটোতে। পাশে হেঁটে চলেছে অসংখ্য পুণ্যার্থী। কে বলবে তখন মাঝরাত, অসংখ্য মানুষের ভিড়। এ যেন দুর্গাপুজোর অষ্টমী বা নবমীর রাতের জনজোয়ারকেও ছাপিয়ে গেছে। পুরো রাস্তা জ্যাম। সেই ঠেলতে ঠেলতে আধ ঘন্টার রাস্তা আমরা পৌঁছলাম 2.5 ঘন্টায়, সকাল 6:30 নাগাদ। সাধারণত শাহী স্নানের 2 দিন আগে বা পরে রাস্তা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মাঘী পূর্ণিমার শাহী স্নান তখনও 3 দিন বাকি থাকলেও রবিবারে উপচে পড়া ভিড়। আর রাস্তায় রাস্তায় তাই ব্যারিকেড, যান চলাচলেও নিষেধাজ্ঞা। আমার আত্মীয় তখনও পৌঁছতে পারেননি। আগের দিন রাত 11টায় কানপুর থেকে রওনা দেওয়া সত্ত্বেও। অতএব অপেক্ষা করা ছাড়া গতি নেই। কিন্তু সেই পালা তো আর শেষই হয় না। বেলা 11টা নাগাদ খবর এলো রাস্তায় ব্যারিকেড, আর আসা যাবে না গাড়ি নিয়ে। শেষমেশ হোমস্টে থেকে একজনের বাইকে সওয়ার হয়ে আত্মীয় এসে পৌঁছলেন বেলা 12:30 পেরিয়ে। আসলে পুণ্যার্থীদের ভিড় এতটাই বেশি যে প্রশাসনের তরফে বিভিন্ন ব্যবস্থা নেওয়া সত্ত্বেও অনেক সময় যানজট এড়ানো যাচ্ছে না। ফলে মেলায় যাওয়ার রাস্তা বা জাতীয় সড়কের ওপর আটকে পড়ছে হাজার হাজার গাড়ি। যাই হোক, কোনো রকমে মধ্যাহ্নভোজ সেরে আমরা বেরিয়ে পড়লাম স্নানের জন্য। আমাদের হোমস্টে ছিল জুসি রোডের ওপর, মেলা থেকে খুব বেশি দূরে নয়। তারই মধ্যে 2 বার অটো পাল্টে তারপরেও বেশ কিছুটা হেঁটে পৌঁছলাম মেলা প্রাঙ্গণে। দেখি সে এক বিশাল কর্মযজ্ঞ। না এলে সত্যি মিস করতাম। দুদিকে পরপর আখড়া, তারই মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গঙ্গার ধারে। সেখান থেকে নৌকোয় সঙ্গমের চরে পৌঁছে দিলাম ডুব। হিম শীতল জলে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। মনে হলো এত কষ্ট সার্থক। আর এখানেই সার্থকতা মহাকুম্ভের। বিবিধের মাঝে যেন মিলনও মহান। এই অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে মনের মণিকোঠায়। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এ পর্যন্তই। আবার আগামী মঙ্গলবার ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্যপাঠে নমামি বসুরুদ্র, সংকলন ও প্রযোজনায় অভিজিৎ চক্রবর্তী।